লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সাইড দেবেন ডক্টর, প্লিজ প্লিজ। ওনার তো রেস্টের দরকার। উনি খেয়েছেন কিছু? না স্যার, উনি কিছু খায়নি। ওহো, ডক্টর, কি হয়েছে অ্যাকচুয়ালি? ওর যাই হোক না কেন রাজ, তাতে তোমার কি? তুমি কেন ওর কথা এত ভাবছো? এই ফ্যামিলি আরেকটু হলে তোমার ভাইয়ের খুন করে দিচ্ছিল রাজ, সেটা ভুলে যেও না। মা, এই তিতির বসু আমার ভাইকে রক্ত দিয়ে বাঁচিয়েছে, এটাই এখন আমার কাছে সব থেকে বড় সত্য। তাই যতক্ষণ না তিতির বসু সুস্থ হচ্ছে ততক্ষণ আমি কোথাও যাব না। এই ভয়টাই আমি পাচ্ছিলাম। তিতির ওঠ। তোর এগুলো নাটক, আমি সেটা খুব ভালো করে বুঝতে পারছি। রাজদার থেকে সিম্প্যাথি পাওয়ার জন্য তুই অজ্ঞান হওয়ার অভিনয় করছিস। নাটকটা করিস না তিতির। ওঠ বলছি, তোরা এই চারটে বনি না হেভি নাটকে। ওঠ। একদম চুপ। আমার মেয়েরা কিরকম তার বিচার পরে হবে। এখনো অসুস্থ, সেটা মাথায় রাখতে। সীমা, আমি বলছি আপনি প্লিজ একটু শান্ত হন, এতটা উত্তেজিত হবেন না। আর তুলি, আমি আপনাকে বলছি আপনি এখান থেকে যান প্লিজ। রাজদা, তুমি বুঝতে পারছো না নাটক? আমি তো বললাম আপনাকে এখান থেকে এখন যেতে। এটা পেশেন্টের জন্য ভালো হবে, আর এখন ওর কাছে শুধুমাত্র ওর কাছের মানুষরা থাকবে। প্লিজ আপনি যান। পেশেন্টের কাছের মানুষ মানে রাজদা এখন নিজেকে তিতিরের কাছের মানুষ ভাবছে নাকি? হ্যাঁ, সামান্য রক্ত দিয়ে রাজপুত্র আর রাজ্য দুটোই ছিনিয়ে নেবে আমার থেকে। আমিও দেখছি। আসলে তেমন ভয়ের কিছু নেই। ওনার প্রেশারটা একটু ফল করেছে। ওনার রেস্টের দরকার ছিল, একটু খাওয়া দাওয়ারও প্রয়োজন ছিল। তা তো উনি করেননি। উনি ব্লাড দিয়েছেন, তারপরে নিজে থেকে বেরিয়ে যেতে চাইছিলেন, তার জন্যই অসুস্থ হয়ে পড়েছেন। আপনাদের কিন্তু একবার জানানো উচিত ছিল আমাদের ডোনারের। কি করে বলবো? উনি তো নিজের পরিচয় গোপন রাখতে চেয়েছিলেন। আপনি বারে বারেই আমাকে এত অবাক কেন করে দেন জানি না। সে অবাক কখনো ভালো, কখনো মন্দ। কি বলি বলুন তো আপনাকে? ডাক্তারবাবু, ওকে এখন বাড়ি নিয়ে যেতে পারবো? পারবেন না কেন? আপনাদের কি সবসময় ভরা পেটে থাকার অভ্যেস আছে নাকি? দেখুন, আমিও তো সন্তানের মা, তাই এখন একজন অসুস্থ মানুষের সামনে কথা আমি বাড়াতে চাইছি না। প্লিজ তোমরা একটু চুপ করো এবার। ডক্টর, হ্যাঁ, ইঞ্জেকশন পুশ করে দিয়েছি। ওনার এক্ষুনি জ্ঞানও ফিরে আসবে। ওনার যে দুটো জিনিসের খুব দরকার এখন, এক হচ্ছে খাওয়া দাওয়া আর দুই হচ্ছে ঘুম। প্লিজ সিস্টার, ওনার মিলের অ্যারেঞ্জ করুন। হ্যাঁ স্যার, আমি ব্যবস্থা করছি। তোমার এই নিশ্চিত হওয়া যে আমার চিন্তা বাড়িয়ে দিচ্ছে সোমরাজ। এই মেয়ে তো ময়ার সাপের মতন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দিচ্ছে। রাজ, ওর জ্ঞান ফিরে গেছে। তুমি তোর কাছের মানুষ মা, তোমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই। চলো চলো এখান থেকে, চলো। যাবো মা, যাবো। আপনাকে ডক্টর রেস্ট নিতে বলেছে। আপনি এখনো পুরোপুরি সুস্থ হননি, শরীরটা এখনো দুর্বল আছে। ঠিক মতো খাওয়া দাওয়া করবেন। ডক্টর যেগুলো বলে গেল, সিস্টাররা যেগুলো বলবে সেগুলো শুনবেন। আর বাবা মায়ের কথাটা ভাববেন। দেখুন আপনার চিন্তায় ওনাদের কি অবস্থা। আপনার চোখেও আমার জন্য উদ্বেগ কেন দেখছি আমি? না, অসুস্থ শরীরে বোধহয় ভুল দেখছি। আপনি এখানে কেন? আপনি জয়ের কাছে যান, ওর আপনাকে দরকার। হ্যাঁ রাজ, আমি তো ওটাই বলতে এসেছি তোমাকে। রাজ জয়ের সঙ্গে দেখা করতে দিচ্ছে। ও তো জ্ঞান ফিরলে তোমাকেই চাইবে। চলো। হ্যাঁ, জয়ের কাছে যাব। মেশামশাই, মাসিমা, আপনাদেরকে বলছি, ডক্টর যখন ওকে ছাড়বে তখন প্লিজ আমার গাড়ি দাঁড়িয়ে থাকবে বাইরে, আপনারা আমার গাড়িতেই যাবেন। না, দরকার নেই। আমরা দরকার হলে স্টেশন অবধি ট্যাক্সি করে চলে যাব। হ্যাঁ বাবা, গাড়ি লাগবে না। আমার যা বলার ছিল বলা হয়ে গেছে। এই প্রসঙ্গে আমি আর কোনো কথা শুনতে চাই না।
মা এসো। মা গো, কেমন লাগছে এখন? এখন একটু ভালো লাগছে শরীরটা? সুমিত্রা, এই যে ছেলেটি মানে শোন ছেলেটি কাঠখোট্টা মনে হলো না, ওর মনে কিন্তু অনেক দয়া মায়া গো। দেখলে কিরকম কথাবার্তা বললো। হ্যাঁ, আমরা মনে হয় ওকে ভুল চিনেছিলাম। ফুল চিনেছিলাম? জয়, রিয়েলি সরি দাদা ভাই, আমি তোমায় কষ্ট দিতে চাইনি, আমি কাউকে কষ্ট দিতে চাইনি, আমি কাউকে কষ্ট দিতে চাইনি। ঠিক আছে জয়, ছাড় না এখন সব কথা, যা হওয়ার তো হয়ে গেছে। দুই ভাইয়ের কাণ্ড দেখেছো? কোনো সমস্যা মালিনী? মা তুমি বসো এখানে, প্লিজ বসো। এমন কাজ করে তুমি কাকে শাস্তি দিতে চেয়েছিলে জয়? আমাকে তো তোমার একবারও মনে হলো না? তোমার এই হাল দেখে তোমার মায়ের কি অবস্থা হবে? তোমার একবারও মনে হলো না যে তোমার মা শেষ হয়ে যাবে? একদিকে আমার এক ছেলের মান নিয়ে টানাটানি, আর এক ছেলের প্রাণ নিয়ে টানাটানি। আমি মা হয়ে কি করব, কোথায় যাব বলতে পারো? আমি তো দাদা ভাইকে সরি বললাম। জয়, তুই যতটা কষ্ট পাচ্ছিলিস তো দাদা ভাই ততটাই কষ্ট পাচ্ছিল। আমি তো আমার দাদা ভাইকে চিনি। দাদা ভাই নিকুচি করেছে। তোমার দাদা ভাই আজ যা করলো, তিথিকে একেবারে কাঁধে তুলে নৃত্য করছিল। ওই মেয়ে আর কি কি করবে জানি না। উফ, তোমার দাদা ভাইটা বোকা বলে এতদিন আনন্দ হতো, আর চিন্তা হচ্ছে তিথির মাথা না খায়। কিন্তু তুমিও এত বোকা হলে আমি কি করে রাজত্ব চালাবো জয়? ওই গাইয়া খাটালের মেয়ে দোয়েল, তার জন্য তুমি একেবারে মরতে বসেছিলে। আর এত বড় অন্যায় করার পরও আমাকে তো তুমি পাত্তাই দিচ্ছ না। ওকে বলে কোনো লাভ আছে? কে কিভাবে ওর জন্য কষ্ট পাচ্ছিল? বাড়ির সকলের কষ্ট কি ও বুঝবে? মা থাক না, জয়কে এখন এতটা বকাবকি করার দরকার নেই, প্লিজ করো না। ও আগে সুস্থ হয়ে বাড়িতে ফিরুক, তারপর না হয়। রাজ ঠিক বলেছে মালিনী, ওকে একটু স্টেবল হতে দাও। আর জয়, তুমি রেস্ট নাও, বেশি কথা বলো না, আমরা সবাই আছি, আর তোমার দাদা ভাই তো আছেই। সবাই যখন এখানে আছো, আমি আমার একটা সিদ্ধান্ত জানাতে চাই। জয় যে কদিন হাসপাতালে থাকবে, আমি 24 ঘন্টা ওর মাথার কাছে বসে থাকবো। আমি একেবারে ওকে চোখের আড়াল করবো না। মা প্লিজ, দাদা ভাই থাক না আমার সঙ্গে। দাদা ভাই, তুমি থাকবে তো আমার সঙ্গে? সবসময় থাকবো। দাদা ভাই আর দাদা ভাই, উফ, তোমাকে সিংহাসন পাওয়ানোর জন্য যে মা এত লড়ছে, তাকে ছেড়ে সৎ দাদার প্রতি এত টান? জয়, তুমি কি বলছো বেটা? তোমার দাদা ভাই কি করে এখানে থাকবে? ওর বিজনেসের কত কাজ, বিজনেস আছে, সোশ্যাল অব্লিগেশনস আছে, সেগুলো ছেড়ে তোমার দাদা ভাই কি করে তোমার কাছে 24 ঘন্টা বসে থাকবে বলো? আমি বরং তোমার কাছে থাকবো, তোমার দাদা ভাই এসে তোমার সঙ্গে ভিজিটিং আওয়ার্সে দেখা করে যাবে, কেমন? মা, আমার জীবনে জয় ফার্স্ট প্রায়োরিটি, আর ও চাইছে আমি এখানে থাকি, আমিই থাকবো। আর তোমার বিজনেসের কাজ রাজ? বিজনেস? আমার ভাইয়ের জন্য যদি বিজনেস দুদিন বন্ধ করতে হয়, সেটাও করতে রাজি আছি। কিন্তু ডক্টর যতদিন না ওকে রিলিজ করছে, ততদিন আমি ওর কাছেই থাকবো, 24 আওয়ার্স থাকবো। তোর কতটা যে সাংঘাতিক গভীর জয়, ভালোবেসে তুই নিজেকে শেষ করে দিচ্ছিলি। এই ক্ষত না সারলে তুই ভেসে যাবি। আমি জানি ভালোবাসার ক্ষত কতটা গভীর হতে পারে, আমাকেই সারাতে হবে সে ক্ষত। তার আগে আমি নিশ্চিন্তে আর কোনোদিন ঘুমোতে পারবো না, কোনোদিন না। শুধুমাত্র আমার জন্য আর জয়রাজ দিদি দুজনেই হাসপাতালে। তুই এসব কি বলছিস দিদি? কি বলছিস বলতো? তুই একটু শান্ত হ, কিচ্ছু হবে না। কি করে শান্ত হবো বলতো কোয়েল? কি করে শান্ত হবো? আমি জানি দিদি জয়রাজকে রক্ত দিতে হাসপাতালে গেছে। আমি যদি জয়রাজকে ওইভাবে কথাগুলো না বলতাম, তাহলে তো আজ ওর কিছু হতো না, বল?
আমার জন্য হয়েছে, সবকিছু আমার জন্য হয়েছে। দিদি, কোয়েল কোয়েল, আমার কি মনে হয় জানিস তো, আমার না একবার হাসপাতালে যাওয়া উচিত। আমি হাসপাতালে যাই, তুই বরং বাড়িতে থাক, ঠিক আছে? না না, দিদি দিদি দিদি, তুই আমার কথাটা শোন। মা আমাকে বারবার বলে গেছে তোকে আর আমাকে বাড়িতে থাকতে, ওরা চলে আসবে, তুই একটু এসো গো বাবা। হ্যাঁ মেজদি, এই। তিতির, মেজদি, তিতির, মেজদি, তুই ঠিক আছিস? তিতির, মেজদি, তুই ঠিক আছিস তো? এই আগে ওকে ঘরে নিয়ে যেতে দে। ওর শরীরটা খারাপ বলেই সোমরাজ গাড়িটা পাঠালো। চল চল চল, চলো ভেতরে নিয়ে চল ও ড্রাইভার ভাই অনেক ধন্যবাদ। সাবধানে বাড়ি ফেরো। হ্যাঁ আরে বাবা, আমি ঠিক আছি, আমি এখন সুস্থ আছি অনেকটা, আমাকে নিয়ে এত ব্যস্ত হোস না তোরাও। তুই ওর জন্য একটু জল নিয়ে আয়। ভালো করে জলও খায়নি, সারা রাস্তা ঘুমোতে এসছে জানিস, এতটা টায়ার্ড। দাঁড়া, তুই ওর কাছে থাক, চলো ফ্রেশ হয়ে নেবে। বসা আমি দেখছি। মেজদি, একটু বস না। আমি বসবো না কোয়েল, আমি এতক্ষণ বসে বসেই এলাম, আর পারছি না। তুই জলটা খা, তুই জল খা, আমি তোর যেগুলো পরবি সেই জামাগুলো বার করি গিয়ে। দিদির, শোন না বলছি, জয়রাজ কেমন আছে রে এখন? তুই এই প্রশ্নটা না করলে না তোকে নিষ্ঠুর মনে হতো আমার। হ্যাঁ তাই তো, আমি তো নিষ্ঠুরই। যাই হোক, বল না দিদির কেমন আছে জয়রাজ, বল। বেটার আছে, আউট অফ ডেঞ্জার, জ্ঞানও ফিরেছে। সোমরাজ ব্যানার্জি বলেছেন জয়কে তোকে ছাড়া বাঁচতে শিখিয়ে দেবেন। জয় তোকে আর বিরক্ত করবে না দিদি, তোকে নিজের অনুভূতির কথাও কোনোদিন বলবে না। থাক না দিদির, এসব কি দরকার বলতো এসবের? আমিও এসব কথা তুলতে চাই না দিদি, বিশ্বাস কর। শুধু তোকে একটাই প্রশ্ন করার, তুই শিওর তো তুই জয়কে ছাড়া বাঁচবি? সুমিত্রা, মানে শোন না, বলছি পাত্রের বাবা ফোন করেছে। হ্যাঁ সুমিত্রা, বলছি পাত্রের বাবা ফোন করেছে। বলার কি আছে, ফোনটা ধরো না। ধরবো এত রাতে কেন করলো? হ্যালো বিআই মশাই, বলুন 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 বলুন। বলছি যে কাল বাদে পরশু বিয়ে, তা বাড়িতে বেশ আনন্দ উৎসব হচ্ছে তো? ওইগুলোর বলতে সত্যি খুব মজা হচ্ছে, খুব আনন্দ করছে সবাই। দেখুন, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি কিন্তু মা লক্ষ্মীকে শুধু শাখা সিঁদুর পরিয়ে বাড়িতে নিয়ে আসবো। আপনাদের মতো বিআই বাড়ি পেয়ে আমরা ধন্য। আপনাদের মতো মানুষ এই সময় পাওয়া যায়? এই সব কথা বলবেন না। শুনুন, আপনার থেকে একটা পারমিশন নেওয়ার ছিল। ওই আমার ছেলে একটু মা লক্ষ্মীর সাথে একটু কথা বলতে চায়। হ্যাঁ, এই সুমিত্রা, বলছি দোয়েলের সঙ্গে কথা বলতে চাইছে পাত্র। দোয়েল, মানে বলছি পাত্র নিজে একটু তোর সঙ্গে কথা বলতে চাইছে। পাত্র কথা। হ্যালো, এই দোয়েল। হ্যাঁ বলুন। দোয়েল, তোমাকে লাল ছেলেতে দেখবো বলে আমি উদ্গ্রীব হয়ে আছি দোয়েল। পরশু তুমি আমার হবে। হ্যালো হ্যালো, মালকী কি বলছে? রেখে দিল। আমার মনে হয় লজ্জা পাচ্ছে। লজ্জা? লজ্জা আবার কি? হ্যাঁ, একবার শুধু বিয়েটা হয়ে যাক, তারপর দোলকে পাচার করে দেবো। বাবা, হ্যাঁ মা। বাবা শোনো না, বলছি আর তো সময় নেই। বিয়ের প্যান্ডেলটা কবে হবে? এখনো তো হলো না। আচ্ছা তুই এসব নিয়ে চিন্তা করছিস কেন? দেখো তো কি আসছে, এগুলো সব রেডি আছে। আমি প্রয়োজন আরেকবার ফোন করে নিচ্ছি। দে ফোনটা দে আরেকবার ফোন করে নিচ্ছি। আচ্ছা সুমিত্রা, তুমি একটা কাজ করো, পাড়ার বউদের একটু বলে রাখো, হ্যাঁ, মানে যে সমস্ত স্ত্রী আচার আছে ওগুলোর জন্য তারা যেন সময় মতো চলে আসে, ঠিক আছে? আর চিন্তা করতে হবে না। তিতির মারে, আচ্ছা তুমি কিন্তু বিশ্রাম নেবে। হ্যাঁ, তুমি কোনো কাজ করবে না আজকে, ঠিক আছে?
মুনিয়া, মুনিয়া, মারে তুই একটু চট করে আমার হিসেবের খাতাটা নিয়ে আয় তো, বসে বসে একটু হিসেবগুলো করে নিই আমি। হ্যাঁ, তুই যা করছিস সেটা নিয়ে তুই শিওর তো দিদি? তুই সত্যি জয়কে? না না, আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে আমি তাকেই বিয়ে করব। তোর বিয়েটা তুই মেনে নিলেও তুই যতবার আমার সামনে আসছিস আমার কেন বারবার মনে হচ্ছে যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। তোর মনে এক কথা আর মুখে এক কথা। তোর মন অন্য কোথাও পড়ে আছে। কেন মনে হচ্ছে আমার, কেন? আপনাদের তো 11টা অবধি স্পেশাল পারমিশন দেওয়া হয়েছিল, সো প্লিজ আপনারা এবার বাইরে যান, আপনাদের মধ্যে যে কোনো একজন থাকুন। হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি, কিন্তু প্লিজ আর 10টা মিনিট দিন। আমি রাজদাকে দেখে যাই যে নিজের চোখে খাচ্ছে, খেলেই আমি বেরিয়ে যাব। হ্যাঁ, আমার এখন খাওয়ার ইচ্ছে নেই প্রথমত, আর দ্বিতীয়ত আমি সবার সামনে খুব একটা খেতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমরা দুজন একসঙ্গেই বেরিয়ে যাই। রাজ, আমরা বরং নিচের লঞ্চে অপেক্ষা করি। না না মা, প্লিজ তুমি লঞ্চে অপেক্ষা করো না, তুমি বাড়িতেই যাও। সকাল থেকে তো কম স্ট্রেস গেল না তোমার উপর দিয়ে, তাই না? প্লিজ বাড়িতে চলে যাও, আমার রেস্ট নাও। আমারও তো ইচ্ছে করে বল ওর কাছে আরো কিছুক্ষণ থাকতে। হ্যাঁ মানে তুমি থাকবে, জয় যখন বাড়িতে যাবে তখন থেকো। মানে তুমি এখন এখানে থেকেও তো কিছু করতে পারবে না, তাই না মা? প্লিজ বাড়ি চলে যাও মা। কাকে জিজ্ঞেস করি কত নম্বর কেবিনে আছে জয়রাজ? আমায় এভাবে মুখ ঢাকা দেখে কেউ সন্দেহ করবে না তো? শুনো না, বলছি জয়রাজ ব্যানার্জির কেবিনটা কোথায় বলতে পারবেন? কেন? এত রাতে কি দরকার? না মানে আমাকে ওই রাতে রায়ার জন্য বলা হয়েছিল। ও, সোজা গিয়ে 2টো কেবিন পরে। ঠিক ঠিক আছে। এবার ঘুমিয়ে পড়ো, আমি আছি পাশে। চোখটা বন্ধ করলেই তোলের কথা মনে পড়ছে দাদা ভাই। আমি ওকে ছাড়া বাঁচবো না। ও তো নিশ্চয়ই জানে আমার এই অবস্থা। একবারও দেখতে এলো না, না আসবে না। না ওরা আসে না জয়, কেউ আসে না ওরা। এটাই তো বোঝাতে পারছি না আমি তোকে। আসবে না দোহিল। এই তো জয়রাজের কেবিন। কি দোয়েল, আমরা আগে কত গল্প করে, আনন্দ করে, মজা করে একসাথে ঘুমোতাম। সবটা কেমন একটা হয়ে গেল। দিদিটাই বা কি করছে? এত রাত হয়ে গেল বাইরে বসে, এখনো অন্ধকারের মধ্যে কি ভাবছে? এত অনেক রাত হয়ে গেছে, ডেকে নিয়ে আসি। দিদি অনেক রাত হয়ে... দিদি, দিদি কোথায় গেল? আমি তো ভাবলাম এখানে বসে আছে।
দরজাটাও ভেজানো, ছিটকিনি লাগানো নেই, তার মানে দিদি নিশ্চয়ই বাইরে গেছে। দোয়েলই তো মনে হলো। কোথায় গেল, কোথায় ও? আন্টি এখানে দোয়েল কোথা থেকে আসবে? ওদের কোনো ভরসা নেই, কোনো ভরসা নেই ওদের। ওরা যা খুশি করতে পারে। আমি আমি নিশ্চিত ওটা দোয়েল। আমি মানছি, কিন্তু আন্টি ওদের এত রাতে বাড়ি থেকে বেরোনো বারণ। আরে কি বলছো তুমি? তিতির তিমির বরং সেজে বেরোতো না? ওরা যা খুশি করতে পারে। আমি শিওর ওটা দোয়েল। মালিনী যে ব্যানার্জির চোখ এত ভুল দেখতে পারে না। মানছি, আমি আপনার কথা মানছি। তিতির হলে না হয় আমি মেনে নিতাম আন্টি, কিন্তু দোয়েলের এত দুঃসাহস হবে না আন্টি। আর তিতির আজকে যা বলেছে তারপর। আচ্ছা, এক্ষুনি একটা মেয়ে মুখ ঢাকা দিয়ে গেল না? ও মুখ ঢাকা দিয়ে? তাহলে হয়তো আমাদের রাতের আয়া হবে। ওরা এরকম মুখ ঢাকা দিয়েই আসে। ও দেখলে আন্টি, আমি তোমায় বললাম না? তাহলে তাই হবে হয়তো। আমি হয়তো ভুল দেখেছি। কি করি বলো তো? তোমার মাসির মেয়েগুলো না আমার মাথাটা একেবারে খারাপ করে দিয়েছে। চারপাশে মনে হয় ওদেরই দেখছি শুধু। কুল আন্টি, এত টেনশন করো না। আর দোয়েলদির তো কাল বাদে পরশু বিয়ে, দোয়েলদি এখানে আসবে না। ও কি করে আসবে? আর তিতিরের ব্যবস্থা এবার আমি করব। দোয়েলদির বিয়েটা হয়ে যেতে দাও, তারপরে তিতিরের ডানা কি করে ছাড়তে হয় তার ব্যবস্থা আমি করছি। তাই করো। তিতিরকে আর মাথায় ছড়তে দেওয়া যাবে না কিছুতেই। এত রাতে কাউকে না জানিয়ে দিদি কি বাইরে গেল? আমি কি করবো এখন? বাইরে নেই, ভেতরে নেই, কোথাও নেই। বাবা মা জানলে তো। হ্যাঁ, কি বিয়ের টেনশনে মাথা খারাপ হয়ে আছে বাবা মার, তার উপরে এইসব জানতে পারলে কি করবো আমি? কোথায় খুঁজবো দিদিকে?